বিয়ের সম্বন্ধ দেখার সময় কে কেমন ঘরের ছেলে বা মেয়ে দেখার একটা ব্যাপার আছে না? তো কে কেমন ঘরের সেটা দেখাটা কি খুব গুরুত্বপূর্ণ? অবশ্যই গুরুত্বপূর্ণ। কারণ আমি যেমন ঘরে জন্মে বড় হয়েছি, আমার স্বভাব চরিত্র আচার আচরণ ঠিক তেমন। যেমন মানুষদের দ্বারা পালিত হয়েছি, যেমন মানুষদের দ্বারা প্রভাবিত হয়েছি, আমার অভ্যাসও ঠিক তেমন ভাবেই তৈরি হয়েছে। জেমস ক্লিয়ারের বই অ্যাটমিক হ্যাবিটস থেকে শেখার 12 নম্বর ভিডিও এটা। সঙ্গগুণ কিভাবে আমাদের জীবন নিয়ন্ত্রণ করে জানতে চাইলে ভিডিও আপনার জন্য। আমাদের বেড়ে ওঠার পরিবেশ কিভাবে আমাদের অভ্যাস গড়ে দেয় তা জানার জন্য ভিডিও শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। 1965 সালে লাজলো পোলগার নামের এক হাঙ্গেরিয়ান ভদ্রলোক ক্লারা নামের এক মহিলাকে কয়েকটা অদ্ভুত চিঠি লেখেন। আমাদের পোলগার সাহেব পরিশ্রমে বিশ্বাস করতেন। তিনি মনে করতেন জন্মগত প্রতিভা বলে কিচ্ছু নেই। নির্দিষ্ট লক্ষ্যে পরিশ্রম এবং ভালো অভ্যাস তৈরি করতে পারলে যে কোনো শিশুকেই যে কোনো ক্ষেত্রে জিনিয়াস করে গড়ে তোলা যায়। তার মূল মন্ত্র ছিল প্রতিভা জন্মায় না, শিখিয়ে পড়িয়ে তৈরি করে নিতে হয়। ওদিকে ক্লারা ছিলেন একজন শিক্ষিকা। তিনি পোলগার সাহেবের মতো এত ঢাকঢোল পিটিয়ে না বললেও নিজে বিশ্বাস করতেন যে ঠিকঠাক শেখাতে পারলে যে কেউ তাদের দক্ষতা বাড়াতে পারে। এই পোলগার সাহেব ঠিক করলেন যে নিজের সন্তানের ওপরেই নিজের থিওরি প্রয়োগ করে দেখতে হবে। তিনি ক্লারাকে চিঠি দিয়ে বললেন যে এই পরীক্ষা করার জন্য তাদের বিয়ে করতে হবে এবং নিজেদের সন্তানদের ওপর নিজেদের থিওরি প্রয়োগ করে দেখতে হবে। লাজলো নিজের সন্তানদের ওপর প্রয়োগ করার জন্য বেছে নিলেন দাবা খেলাকে। তিনি ঠিক করলেন যে তাদের সন্তানেরা স্কুলে যাবে না, বাড়িতেই থেকে পড়াশুনো করবে এবং তারা শুধুমাত্র দাবা খেলা শিখবে। তাদের বাড়িময় দাবা খেলার বই, পত্রিকা, বিখ্যাত দাবারুদের ছবি রাখা থাকবে। তারা দিনরাত বাড়িতে শুধু একে অপরের বিরুদ্ধে দাবা খেলার প্র্যাকটিস করবে, প্রতিযোগিতা করবে এবং যেখানে যত ভালো ভালো দাবার টুর্নামেন্ট হবে সেখানে যোগ দেবে এবং পরিবারের কাছে অন্যান্য সমস্ত দাবারুর যাবতীয় প্রতিযোগিতার রেকর্ড থাকবে। তো আমাদের লাজলো সাহেব ক্লারা মেম সাহেবকে ব্যাপারটায় রাজি করাতে পারলেন এবং তারা বিয়ে করলেন এবং বিয়ের কয়েক বছরের মধ্যে তাদের ঘরে 3টি কন্যারত্ন জন্মালো, সুজান, সোফিয়া এবং জুডিথ। বড়জন সুজান মাত্র 4 বছর বয়সে দাবা খেলা শুরু করলো এবং 6 মাস পর থেকেই সে প্রাপ্তবয়স্ক দাবারুদের খেলায় হারানো শুরু করে দিল। মধ্যম কন্যা সোফিয়া এক কাঠি ওপরে, মাত্র 14 বছর বয়সের মধ্যে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে গেল সে এবং তার কয়েক বছরের মধ্যে গ্র্যান্ড মাস্টার। কনিষ্ঠা কন্যা জুডিথ সবার সেরা, মাত্র 5 বছর বয়সে বাবাকে হারানো শুরু করলো সে। 12 বছর বয়সে বিশ্বের কনিষ্ঠতম দাবাড়ু হিসাবে সেরা 100-এ জায়গা করে নিল। 15 বছর 4 মাস বয়সে বিশ্বের কনিষ্ঠতম গ্র্যান্ডমাস্টার হলো সে। এর আগে ববি ফিশারের রেকর্ড ভেঙে দিল জুডিথ এবং এরপর থেকে টানা 27 বছর বিশ্বের সেরা মহিলা দাবাড়ু ছিল এই জুডিথ। তো এই পোলগার বোনেদের কোনো সাক্ষাৎকারে জিজ্ঞেস করলে তারা সবসময় বলতো তাদের ছোটবেলা ছিল সব থেকে আনন্দের। যেটা করতে ভালোবাসে সেটা করারই সুযোগ পেয়েছিল তারা এবং দিন রাত দাবা খেলেও তাদের মন ভরতো না। বাড়িতে সবসময় দাবা খেলা, দাবা নিয়ে আলোচনা করা, বিভিন্ন টুর্নামেন্টে যাওয়া, দাবা সংক্রান্ত বই পড়া, পত্রপত্রিকা পড়া, সেই সংক্রান্ত লেখা, সেই সংক্রান্ত তথ্য জমানো, নিজেদের মধ্যে প্রতিযোগিতা করা, তার পুরস্কার। তাদের গোটা দুনিয়া ছিল ওই একটা বিষয়কে কেন্দ্র করে এবং সেই জন্যই তাদের কাছে ব্যাপারটা কখনো বোরিং বা চাপের হয়ে যায়নি। আমাদের নিজের নিজের জগতে আশেপাশে সবাই যেটা করছে, বাকি সবার কাছে যেটা স্বাভাবিক, যেটা আকাঙ্ক্ষিত বা যেটা গ্রহণযোগ্য, আমরা সেটাকে ভালোবাসি। মানুষ গোষ্ঠীবদ্ধ জীব। গোষ্ঠীবদ্ধ অন্যান্য পশুদের মতোই ভিড়ের মধ্যে নিরাপদ থাকি আমরা। একা থাকলে বাঁচা মুশকিল। আমাদের গোষ্ঠীবদ্ধ জীবনের বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে জানিয়ে রাখি, আমার নাম প্রবীর চ্যাটার্জি, আমি মিড লাইফ ট্রান্সফরমেশন কোচ। 40 পেরোনো পুরুষদের ভালো ভাবা, ভালো বলা আর ভালো দেখানো শিখিয়ে তাদের জীবন বদলাতে সাহায্য করাই আমার কাজ। এই কাজ সংক্রান্ত ভিডিও আপলোড করছি প্রত্যেক সপ্তাহে। এখনো না করলে এখনই আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করুন আর এই ভিডিওটাকে শেয়ার করতে ভুলবেন না যেন আপনার কোন বন্ধুর কাজে লেগে যায়। তাহলে দুটো দায়িত্ব রইল কিন্তু আপনার।
এক সাবস্ক্রাইব এবং ২ শেয়ার। খেয়াল করে দেখবেন আমাদের সাধারণ অভ্যাসগুলো, চালু কাজকর্মগুলো আমরা খুব একটা ভেবে করি না। ওগুলো এমনি হতে থাকে। ওগুলো অন্যের দেখাদেখি নিজের অজান্তেই শুরু করে দিই আমরা। আমাদের পরিবার, আমাদের আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব, পাড়া-প্রতিবেশী, আমার পাড়ার ক্লাব, আমার অফিস, আমার বাচ্চার স্কুল, সেখানে গার্জিয়ানদের দল, আমার পছন্দের কোনো সংস্থা, এই যেখানে, যেখানে আমি যুক্ত আছি, সেখানে যেটা, যেটা চলে আমি নিজেও ঠিক সেটা, সেটাই করি। এবং এই প্রত্যেকটা জায়গার কাজের একেকটা রীতি আছে এবং সেজন্যই আমরা বলে থাকি, আমরা তো এই কাজটা এভাবেই করি। সে আমার বাচ্চার অন্নপ্রাশন ঠিক কোন জায়গায় কিভাবে হবে, বাচ্চার জন্মদিনের পার্টিটা কোথায় হবে, কোন ধরনের স্কুলে সে পড়বে, গরমের ছুটিতে কোথায় যাওয়া হবে থেকে নিয়ে অফিসে আমি কি ধরনের জামাকাপড় পরে যাব, বাড়িতে কোনো অনুষ্ঠান হলে সেটাকে কিভাবে সাজানো হবে থেকে নিয়ে আমার গাড়ি ঘোড়া, কোন গাড়ি কিনবো, কোন ধরনের বাড়িতে থাকবো, কোন কোন ধরনের খরচা করব, সবকিছুই আশেপাশের পরিবেশ দ্বারা নির্ধারিত হয় এবং আমরা না ভেবেই করতে থাকি। কেন করি? ওই যে সবাই করে তাই আমরাও করি। বাড়িতে গান বাজনার পরিবেশ থাকলে আপনিও গান বাজনা শিখেছেন, পরিবেশ না থাকলে আপনি শেখেননি। ডাক্তার বাড়ির সবাই ডাক্তার হয়, উকিল বাড়ির সবাই উকিল। অফিসে বাকি সবাই চটি পড়ে গেলে আপনিও চটি পড়ে যাবেন, বাকি সবাই স্যুট বুট পরে গেলে আপনিও স্যুট বুট পরে যাবেন। আপনি চাকরিজীবী পরিবারের ছেলে হয়ে ব্যবসা করার কথা বলে দেখুন, কিংবা উল্টোটা দেখুন, বাড়িতেই আপনি কিভাবে একঘরে হয়ে যান। জেমস ক্লিয়ার বলছেন আমরা ৩ ধরনের মানুষদের আচরণ নকল করি। ১ কাছের মানুষ, ২ বেশিরভাগ মানুষ এবং ৩ বিখ্যাত বা ক্ষমতাশালী মানুষ। এই ভিডিওতে আমরা প্রথম গ্রুপ মানে কাছের মানুষদের নিয়ে আমরা আলোচনা করব। এর আগের ভিডিওগুলোতে আমরা যখন আলোচনা করছিলাম আমাদের পরিবেশ আমাদের আচরণকে প্রভাবিত করে, আমাদের অভ্যাসকে প্রভাবিত করে। পরিবেশ শুধুমাত্র বাড়িঘর, গাছপালা, ইটকাঠ, পাথরের ভৌতিক পরিবেশ নয়। এই পরিবেশ আমাদের আশেপাশের মানুষজনের পরিবেশও বটে। আমাদের সবথেকে কাছের মানুষদের মতো আচরণ করি আমরা। আপনার স্ত্রীর যদি দরজায় তালা দিয়ে দুবার করে টেনে দেখার অভ্যাস থাকে, আপনিও অচিরেই সেটা শুরু করবেন। আপনি যদি আপনার বাবাকে বাজারে গিয়ে দরদাম না করেই জিনিস কিনতে দেখতেন, আপনি নিজেও তাই শুরু করেছেন। অফিসে যদি সবাই দামি জামাকাপড় পরে দামি পারফিউম লাগিয়ে যায়, আপনিও তাই গেছেন। আপনার বাড়িতে যদি পুজো আর্চার চল থাকে, আপনি দূর দেশে গিয়ে একা থাকলেও নিজে নিজেই পুজো করেছেন। আপনার বন্ধুরা যদি রোজ সন্ধে মদ খায়, আপনিও খাবেন। আপনার বন্ধুরা যদি রোজ সকালে উঠে জিমে যায়, আপনিও যাবেন। তাহলে নতুন কোনো অভ্যাস গড়ার সবথেকে ভালো, সবথেকে সহজ উপায় হলো ওই কাজটা যারা করছে তেমন লোকেদের গ্রুপে যুক্ত হয়ে যায়। রোজ ভোরে উঠতে চান, কোনো মর্নিং ওয়াকার্স ক্লাবে যুক্ত হন। বাইক নিয়ে লাদাখ যেতে চান, কোনো বাইকার্স ক্লাবের মেম্বার হয়ে যান। ভালো বক্তা হতে চান, টোস্টমাস্টার্স ক্লাব জয়েন করুন। পাহাড়ে পাহাড়ে ঘুরতে চান, কোনো ট্রেকিং ক্লাবের সদস্য হন। তাস খেলতে ভালোবাসেন, তাস পেটানো কোনো ক্লাবের সদস্য হয়ে যান। শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে চান, কোনো ইনভেস্টার্স গ্রুপের মেম্বার হয়ে যান। মানে যে অভ্যাস আপনি তৈরি করতে চান সেটা যে মানুষগুলোর ক্ষেত্রে স্বাভাবিক আচরণ, তাদের সঙ্গে থাকুন। সহজে আপনারও অভ্যাসটা তৈরি হয়ে যাবে। তাহলে আপনাকে এমন এক সংস্কৃতিতে যুক্ত হতে হবে যেখানে প্রথমত আপনি যেটা করতে চান সেটা বাকিদের কাছে স্বাভাবিক আচরণ, এবং দ্বিতীয়ত আপনার সাথে ওই মানুষগুলো আগের থেকে কিছু না কিছু মিল আছে। এবং সবসময় মনে রাখবেন যে আমি এই, এটার থেকে আমরা এই, এটা অনেক বেশি সহজ। আমি বডি বিল্ডিং করি, এর থেকে আমরা বডি বিল্ডার, এটা অনেক সহজ। আমি বই পড়ি, এর থেকে আমরা বুক ক্লাবের সদস্য, এটা সহজ কাজ। আপনি একা একা মাঠের মধ্যে দাঁড়িয়ে হাসলে লোকে পাগল ভাববে, কোনো লাফিং ক্লাবের সদস্য হয়ে যান, যত খুশি হাসুন। কাছের লোকেদের প্রভাব এত গুরুত্বপূর্ণ বলেই কোনো নূতন অভ্যাস তৈরি করার পর সেই অভ্যাসের দলের মানুষদের সঙ্গে থাকতে হয়। আপনি ফিট হতে চান, ওজন ঝরাতে চান,
জিমে গিয়ে ওজন ঝরালেন, আবার আপনি জিমে যাওয়া বন্ধ করে দেবেন, আপনার ওজন বেড়ে যাবে। তাহলে ফিট থাকতে হলে আপনাকে ফিট অন্যান্য মানুষদের সঙ্গেই থাকতে হবে। তাহলে এই সঙ্গ গুণ বা সঙ্গ দোষ আমাদের জীবন গড়ে বা ভাঙে। এদিক ওদিক দুটোই আছে। জীবন আপনার, চয়েস আপনার। আর জীবন সম্বন্ধে আরো জানতে আমার অন্য চ্যানেল মহাভারতের কথায় আসুন। প্রত্যেক সপ্তাহে একটা করে মহাভারতের গল্প পোস্ট করছি আমি, শুধুই অডিও, কাজ করতে করতে শুনুন। আর এই ভিডিওটাকে শেয়ার করতে ভুলবেন না যেন। আগামী সপ্তাহে দেখা হচ্ছে তাহলে।